মাসের আগে তো ব্যাংকিং ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করিনি। আমি ডিসিশন নিয়েছিলাম ডিসেম্বর 2022-তে যে ব্যাংকিং সেক্টরে যাব। তার একটা কারণ হচ্ছে বিকজ জানুয়ারি মাস অনওয়ার্ডস আমাদের পরীক্ষাগুলো শুরু হয়েছিল আরআরবি দিয়ে অগাস্ট মাসে, তো প্রচুর পরীক্ষা থাকে। তো ওটা একটা ফ্যাক্টর ছিল যে, যেমন আমি অনেস্টলি বলছি, আমার শুধু আইবিপিএস পিও অ্যান্ড এসবিআই পিও শুধু এই দুটো মেন্সই কোয়ালিফাই হয়েছে, আর কোনো মেন্সও আমি কোয়ালিফাই করিনি। তারপরেও আরআরবি তো অনেক হিউজ মার্জিনে করতে পারিনি, আর বাকিগুলো আইবিপিএস আর এসবিআইও মানে মোটামুটি 3-4 মার্কস কি 6 মার্কসের মতো আমার মেন্স কোয়ালিফাই হয়নি। তো ওইটা একটা ফ্যাক্টর ছিল যে যদি কয়েকটা গন্ডগোলও হয় পরীক্ষা, অ্যাটলিস্ট কয়েকটা গন্ডগোল করবে। তো জানুয়ারি মাস থেকে যখন শুরু করলাম, স্যারের কাছে এলাম, তখন প্রথমে তো একটা ছিল যে ম্যাথস, আমি কলেজে বটনি নিয়ে পড়েছি, তো আমার ম্যাথসের সঙ্গে অনেকদিন, ইনফ্যাক্ট আমার 11-12 ম্যাথস ছিল না। তো ম্যাথসটা ভাবছিলাম যে ওটাকে কীভাবে করবো, কারণ আমাকে প্রথমে যাওয়ার আগে অনেকে খুব ভয় দেখিয়েছিল, ম্যাথসটা ভীষণ স্পিডে করতে হয়। এসবিআই পিউতে তো একদম ম্যাথস কেউ একটা বলছে 60 মিনিটে 60টা না করলে তুই কিছু পারবি না করতে। তো আমার ওটা শুনে মানে আমি ভাবছি এমনি আমার ম্যাথসটা একটু সময় লাগে, কারণ আমি খুব বুঝে বুঝে করার চেষ্টা করি বলে আমার স্পিডটা খুব একটা ভালো না। তো আমাকে তো বললো যে তো একদম পুরো তুফান বেগে করতে হবে, না হলে তো হবে না, পিও তো ছেড়ে দিবে। তো তারপরে হচ্ছে আরেকটা যে গভর্নমেন্ট সার্ভিসে লটারি পাওয়ার মতো, ওইটা তো ট্র্যাক করলে ঠিক হবে না। তো এরকম অনেক টিপ্পনি দিয়েছিল। তো আমি দেখলাম আমার এটা ছাড়া কোনো ইয়ে নেই, কারণ আমার খুব শিওর ছিল যে আমি গভর্নমেন্ট সার্ভিসটাই করবো একটা। তো এখানে ভর্তি হলাম। তারপরে স্যার ওরকম শিট দেওয়া শুরু করলো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ইয়ে করে। তো একদম প্রথম থেকে আমি আমার ব্যাচে, আমি আর বর্ষা বলে একজন আছে, আমাদের একটা ইয়ে ছিল যে আমরা খুব আগে থেকে মক টেস্ট দেওয়া শুরু করেছি, এবং সেটা খুব মানে রিলিজিয়াসলি, মানে স্যারের এখানে মক টেস্ট দিই বা না দিই, আমরা বাড়িতে অ্যাটলিস্ট একটা তো ডেফিনেটলি রোজ দিতাম। এবং মানে মক টেস্টটা প্র্যাকটিসের থেকে বেশি মক টেস্ট করতাম, কারণ তাতে কি হতো ব্যাপারটা, কারণ ধরো যখন স্যার শিট দিচ্ছে তখন হোমওয়ার্কগুলো করছি, হোমওয়ার্কটা তো খুব একটা আস্তে আস্তে বুঝে বুঝে এদিক থেকে বুঝে ওদিক থেকে বুঝে করতে করতে ওটাতে বোঝাটা হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই স্পিডে করলে তো আমার টেস্টে কিছু হবে না। সেই জন্য মক টেস্টটাকে বেশি হিট করার চেষ্টা করতাম আর কি। তো আমি আর বর্ষা আমরা মানে খুব বেশি মক টেস্ট দিতাম, মানে একটু এক্সট্রিম লেভেলে, মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যেত, মাথার ভ্রমণ হচ্ছে 60 মিনিট করে দিয়ে। তো যাই হোক, তাতেও স্পিডটা কিছু হয়নি, বিকজ আরআরবি পিওতে গিয়ে, আরআরবি পিওটা আমার ফার্স্ট এক্সাম ছিল, আমি তো গিয়ে পুরো মনে হলো যে কোথা দিয়ে কীভাবে চলে গেল 45 মিনিটস, আমি বুঝেও উঠতে পারলাম না, হট করে দেখলাম টাইমার হয়ে গেছে, প্রায় শেষ। আমার বোধহয় ওটা ফার্স্ট এক্সাম ছিল, তো আমার বোধহয় 51 না কত একটা কাটা ফুটেছিল, আমার বলছিল 35 না সামনে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমি ভাবলাম এতদিন এত মক টেস্ট দিলাম, কিছু হলো না, খুব ডিপ্রেসড যে এইরকম যদি আরআরবিতেই হয় তাহলে পিও তো আমি ছেড়ে দিলাম, কিছু হবে না। তো তারপরে মানে যেটা সবসময় খুব চেষ্টা করতাম সেটা হচ্ছে মক টেস্ট দিতাম, আর মক টেস্টে অ্যাকুরেসিটা বাড়ানোর চেষ্টা করতাম। আমার স্পিডটা ভালো না, এখনো ভালো না, এখনো টেস্ট দিলাম খুব একটা ভালো অ্যাটেম্প করবে না, কিন্তু আমি অ্যাকুরেসিটাকে বেশি প্রায়োরিটি দিতাম। আরও একটা জিনিস বুঝলাম, যেটা স্পেসিফিক্যালি এই এসবিআই আমাদের আগের বছর পরীক্ষা দিয়েছো বোধহয় তোমরা, নিশ্চয়ই কিছু না, মানে ওই নর্মালাইজেশনটা যখন হয় অ্যাকুরেসিটা, হ্যাঁ মানে ওটা কোনো মানে বোঝা তো যায় না নর্মালাইজেশনটা কীভাবে হয়, বাট এসবিআইতে স্পেসিফিক্যালি যেটা হয়েছিল, কিছু কিছু শিফট একটু ইজি ছিল, সেটাতে লোকে 70-75 অ্যাটেন্ড করে এসছে, ওরা নিজেও বিশ্বাস করতে উঠতে পারছে না যে পিওতে এত কি করে অ্যাটেন্ড করলাম। আর আমাদের কয়েকটা শিফটে একটু চেপে দিয়েছে, এবার সেখানেও আমার একটা অ্যাজ ইউজুয়াল একটা পাজেলে আটকে গেলাম, সেটা ভাবলাম আমি তো করেই ছাড়বো, মানে তখন একটা এর গেছে, এতদিন ধরে করছি পাজেল পারবো না করতে, সেটা করতে গিয়ে দেখলাম টাইম চলে গেল। তো ওখানেও আমার একটু ডিপ করেছে অ্যাকুরেসি, মানে অ্যাটেম্পটা, কিন্তু অ্যাকুরেসিটাকে মানে খুব মানে আমার ওইটা হচ্ছে মেন, যে আমার ভুল যেন না হয়, তাতে আমি যদি কমও করি আমার কিছু যায় আসে না। তো সেটাতে দেখলাম কি এসবিআইতে অ্যাকুরেসিটা ঠিক থাকাতে নর্মালাইজেশনে, মানে আমাদের বেলায় এসবিআইতে ছিল আই থিঙ্ক 59, আমার 57 অ্যাটেম্প ছিল, এবার যেহেতু আমার মানে অ্যাকুরেসিটা আই গেস ঠিক ছিল, আমার মার্কসটা ছিল 61। তো অ্যাকুরেসিটা হচ্ছে মানে কি, মানে স্পিডটা যদি একটু কমেও যায়, মানে আমরা যখন এখানে মক টেস্ট দিতাম, আমাদের তখন একটা ছিল স্পেসিফিক্যালি কি হতো, আইবিপিএস ক্লার্ক বা আরআরবি ক্লার্কে অঙ্কগুলো তো সোজা থাকে, ওগুলো খুব একটা গ্রুপ বেস থাকে না, তো ওটাতে মনে হতো হ্যাঁ পরপর করে দিই, কয়েকটা দেখে মনে হয় আমি তো পুরো বুঝে গেছি, সব বুঝে গেছি, ঠিক আছে একটা গেসে ইয়ে করে দিই, এটা তো মনে হচ্ছে এরকমই হবে, বেশি অঙ্কটা করতে গেলাম না শর্টকাটে, সেটা একেবারেই না, হ্যাঁ ওটা প্লিজ না, কারণ ভীষণ ভালো অঙ্ক জানলেও অ্যাকুরেসিটা কি হয়, আরও কি হয় আমি বলছি, এখানে বসলে না খুব ঠান্ডা মাথায় দিচ্ছি, তো হয়তো হতেও পারে যে ইনটিউশনটা যেটা কাজ করছে লেগে গেল, আর ওখানে গিয়ে আমার খুব হতো, মানে আমার প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকবার বাড়িতে যা মক টেস্ট দিয়েছি তার থেকে ওখানে আমার কমেন্টেন্ট হয়েছে, আমার অ্যাটলিস্ট।
লেভেলের কিছু একটা কাজ হতো, আমার ওখানে গিয়ে মনে হতো, তো সবসময় মনে হয় যে এটা না হলে আমার ওইটা মাথার মধ্যে একটা কাজ করতে বলে আমি যতই মানে মক টেস্টে আমি খুব ভালো মার্কসও তুলেছি, খুব কনফিডেন্স নিয়ে গেলাম, তারপরে দেখলাম পুরো ওখানে গিয়ে বেরিয়ে গেল। তো সেই জন্য অ্যাকুরেসিটাকে ভীষণ মানে ইয়ে করে মানে ওটা যেন ওরকম হয়, মানে কি হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্র্যাকটিস করতে করতে যদি মনে হয় যে একটু বেশি স্পিডে করে একটু হয়তো স্টেপ স্কিপ করে করতে গেলাম, নিজেরই মাথার মধ্যে একটা ওয়ার্নিং বেল বাজে যে না এটা যত টাইম দেওয়ার কথা ছিল আমি কিন্তু দিইনি। সো ওইটা তখন গিয়ে ব্যাকট্র্যাক। ইনফ্যাক্ট এরকমও হয়েছে লাস্ট একটা কোন পরীক্ষা আমার এখন মনে পড়ছে না, বোধ হয় এসবিআই ক্লার্ক তখন একটা, আমি আবার ব্যাক করে গিয়ে মনে হচ্ছে না এটা আমি তাড়াতাড়ি করেছি, ওটা তখন গিয়ে একটু দেখা যে ঠিক আছে কিনা, ভুলও হচ্ছে ওটা, তো ঠিক করা এরকম। তো প্রিলিমসে আই ডোন্ট থিঙ্ক মানে প্রিলিমসের ব্যাপারটা যেমন মানে এসবিআইতে নর্মালাইজেশনের ব্যাপারে অনেকে এক্সপেক্ট করেছিল হয়নি, খুব খারাপ লাগে এগুলো, খুব কম মার্কসের জন্য হয়নি, খুব ভালো ভালো আমাদের ব্যাচেই ছিল হয়নি। তো সেইটা তো নর্মালাইজেশন তো হাতে নেই, ওটা নিয়ে ভেবে লাভ নেই। অ্যাকুরেসিটা ঠিক রাখলে প্রিলিমসের খুব একটা স্ট্র্যাটেজি বলতে কিছু নেই। স্যার যেরকম দিতেন শীটগুলো, আর স্যার তো প্রত্যেকটা টাইপ ভেঙে ভেঙে দিতেন, যেমন পাজেলও টাইপ ভেঙে ভেঙে, তো বক্সে শুধু বক্সই পাজেল করে যাচ্ছে বা সিটিংয়ে শুধু সিটিংই করে যাচ্ছে। তো মানে টাইপগুলো প্রত্যেকটা এতবার করে মক টেস্ট দিতাম, প্র্যাকটিসের থেকেও বেশি মক টেস্ট আমি কেন বলছি, কারণ ওটা না মানে অলমোস্ট একটা অটো পাইলটের মতো কাজ করতে থাকে যে আমি গিয়ে এটাকে স্টার্ট করবো। আর আমার তো যেটা হচ্ছে, যেহেতু আমার আগের বছরটা ফার্স্ট অ্যাটেম্প ছিল, সেই জন্য আমি প্রথম যে দুটো পরীক্ষা আরআরবি পিওটা তো ভীষণই বাজে গেছিলো, ক্লার্কটাও বোধ হয় 67 না কত একটা হয়েছিল, বাট সেটাতেও ব্যাপারটা হচ্ছে কি মানে ওখানে গিয়ে মনে হয় কি এটা দেখে ইজি লাগছে করে দিই, এটা তো পাজলটা কি আর থাকবে এটা দেখে, বাট ওখানে গিয়ে আমি করবো বিকজ আমার তো অতটা এক্সপিরিয়েন্স এখনো হয়নি বলতে গেলে, কারণ আমি তো অতটা দেখিনি যে একদম দেখে বলে দিলাম এটাকে এরকম ডায়াগ্রাম করে বেরিয়ে গেলাম। তো ওটাতে একটা কি হতো, প্রথম কয়েকটা পরীক্ষায় আমি একটু বেশি পাকা মেরে একটু এক্সপেরিমেন্টেশন করি, এটা দেখে ইজি মনে হচ্ছে করে দিই, ওটা দেখে মনে হচ্ছে ডুয়েবল ভাবে করে দিই, ওটা প্লিজ প্লিজ করো না, কারণ ওটাতে প্রত্যেকবার ওটা কিছু একটা গন্ডগোল হয়। যেমন এসবিআই লাস্টেও এসবিআইতে অনেক বেশি অ্যাটেন্ড হওয়া উচিত ছিল, বাট অ্যাজ ইউজুয়াল ওটাতে দেখে মনে হলো যে এই পাজলটা পারবো না, এটা তো এতবার করেছি, এটা তো ভালো হয়, এটা তো ভালো পারি, আবার ওই ডেটের একটা পাজল ছিল না কি একটা ছিল মনে আছে, সেই করতে গেলাম, সেই আটকালো 3 মিনিট চলে গেল, 3-3.5 মিনিট। সো এই এক্সপেরিমেন্টেশনটা করো না। আমরা যেটা করতাম সেটা হচ্ছে মানে মক টেস্টটা এতটাই বেশি দিতাম, এবার এতটাই বেশি দিতাম মানে দিনে 5টা মক টেস্ট না, বাট যদি ধরো স্যার এখানে একটা কি দুটো নয়, বাড়িতে গিয়ে আরো একটা, মানে যাতে বিভিন্ন এনভায়রনমেন্টে একটা থাকে যে বাড়িতে গিয়ে কিভাবে দিচ্ছি, এখানে গিয়ে কিভাবে দেখছি, মানে ওটা কিরকম করতে হবে, মানে জাস্ট আমাকে দেবে, আমি মোটামুটি জানি আলফানিউমেরিক আসতেও পারে নাও আসতে পারে, সিলোজিজম আসতেও পারে নাও আসতে পারে, সেটা তো বলা যায় না কার শিফটে কি করবে, কিন্তু মাথায় অর্ডারটা যেন ক্লিয়ার থাকে যে যদি জানি সিলোজিজম এসছে ওটা আমি আগে করবো, ইনইকুয়ালিটি আগে এসছে আগে করে নেবো। ওইটা অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ইনইকুয়ালিটি তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা শেষে ছেড়ে দিই, আগে বড় অঙ্কগুলো করে দিই। ভুলভাল একদম এই কাজগুলো মানে আমার মনে হয় অ্যাটলিস্ট, কারণ পাজেল মিলতেও পারে নাও মিলতে পারে, ওটা সবসময় গ্যারান্টি নেওয়া যায় না, কিন্তু ইনইকুয়ালিটিটা ছোট টাইমে ছোট, আর এই 1-2 মাসেই তো মানে কাট অফটা অনেক সময় স্কিপ হয়ে যায় না, তো আমার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তো এটা একটা চেষ্টা করতাম যে মানে অ্যাকুরেসিটা খুব ভালো রেখে পুরো অটো পাইলটে কোনটার পর কোনটা করবো। আর পড়াশোনা আমি খুব বেশি করতাম না, কারণ আমি অতক্ষণ বেশি করে মানে আমার মাথায় কিলোমিটার লাগে, মানে আমার একটু সিনেমা দেখতে হবে, একটু বই করতে হবে, একটু ব্যাপার আছে, তো সেই জন্য খুব বেশি করতে মানে একদম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা মাথার মধ্যে সারাক্ষণ চলে যেটা করতে হবে এটা করতে হবে। তো নিজে একটা কি চেষ্টা করতাম যে স্যার যেরকম হোমওয়ার্ক দিয়েছে সেটা একটা করলাম, তারপরে একটু ওই অঙ্কগুলো দেখলাম, এবার ওই অঙ্কগুলো ইন্টারনেটে ওই যে স্যার যে অ্যাফেয়ার্স ক্লাউডের লিঙ্কগুলো পাঠিয়ে দেয় সেখান থেকে একটু দেখলাম, ওখানে সলিউশন থাকে, ওখানে সলিউশন উল্টো পাল্টাও থাকে, তো সেগুলো একটু হ্যাঁ ওরা কোথা থেকে মানে ওরা একটা অঙ্ক দেয়, ওরা আরেকটা নাম্বার ইউজ করে সেটা সলিউশনটা দিয়ে দেয়, তো সেই সলিউশন দেখে আমার মানে আমি যেন এতই ভুল শিখেছি ব্যাপারটা, তো ওইটা একটু নিজে থেকে অত্যন্ত ওটাতে একটু সময় দিতাম, তারপরে মক টেস্টগুলো নিতাম, করে মক টেস্টগুলো নিয়ে বসে অ্যানালাইজ করতাম, যেগুলো দেখতাম ভুলে গেছি সেগুলো নিয়ে নিজেকে বলতাম কি মাথায় কি কি চেপে গেছে যে এই ধরনের ভুল করছি, তো ওটা নিয়ে কিছুক্ষণ চলতো, বাস আর খুব বেশি কিছু করতাম না। আর প্রথম দিকে নিউজের ব্যাপারটা খুব একটা পড়িনি, বিকজ পড়লেও মনে রাখতে পারতাম না, আর যদি পরের দিকে পরীক্ষা থাকে আগের দিকে পড়ে কোনো লাভ হতো না, বাট চেষ্টা করতাম কি যে স্যার যে স্ট্যাটিকেট যেগুলো দিয়েছে সেগুলো একটু পড়তাম, ওটা বেশ একটা ইন্টারেস্টিংও লাগতো পড়তে, জেনারেল নলেজ বাড়ছে এমনি, তো ওটা এমনি টাচে থাকতাম, দ্যাটস ইট। এবার এটা হলো প্রিলিমসের ব্যাপারে, প্রিলিমসের ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না, মানে আর কিছু সেরকম করি না আলাদা করে। তো এবার হচ্ছে মেন্সের ব্যাপারটা হচ্ছে
আমার তো দুটোই বললাম মেন্স কোয়ালিফাই হয়েছে, যদি আমার ক্লার্ক আগে কোয়ালিফাই হতো ভালো হতো, অ্যাটলিস্ট একটা ট্রায়াল মতো হয়ে যেত যে ব্যাপারটা কীভাবে দিতে হয়, কারণ 3 ঘন্টার পরীক্ষা আমি দিইনি এর আগে, ফিট ধরে যায় পুরো, ওটার একটা আলাদা ব্যাপার আছে। বাট মেন্সটা আমি মোটামুটি একটা মাথায় ছিল যে যদি হট করে মেন্সে কোয়ালিফাই করে যাই তাহলে কীভাবে কী পড়বো, কী চ্যাপ্টারগুলো করতে হবে বা এ করতে হবে। বাট তারপর আমাদের যখন IBPS এর রেজাল্ট বেরোলো তখন একদম পুরো পুজোর ঠিক আগের দিন বেরিয়েছিল, তো স্যারকে জিজ্ঞেস করলাম যে পুজোতে বাড়িতে বসে কী করবো। তো পুজোতে ওটার একটা লিস্ট বেরালো যে এই মক টেস্ট দেবো, নিউজটা করবো, নিউজ তো তখন প্রচুর করেছি। এবার মেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমার পার্সোনালি আমি স্ট্র্যাটেজিটা বলবো, কোনো স্ট্র্যাটেজি ছিল না, ঠিক যেটুকু জানি সেটাকে ভালো করে জানা, কোনো ধরনের কোনো নতুন জিনিস শিখতে যাইনি। যেমন আমি প্রবাবিলিটি কোনোদিনও করিনি, লাস্ট অব্দিও প্রবাবিলিটি আমার কভার হয়নি, আমি ছেড়ে দিয়েছি, কারণ ওই একটা করতে গিয়ে আমি জানি, কারণ আমার একটা ব্যাপার ছিল কি অ্যারিথমেটিকগুলো আমি খুব বুঝে করি, এবার যদি আমি না বুঝি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, আর প্রবাবিলিটিটা ফর্মুলাটা যতক্ষণ না বুঝছি আমি ওটা করে উঠতে পারবো না, আমি প্রবাবিলিটি ছেড়ে দিয়েছি, প্রবাবিলিটি করিনি। তো এরকম লাস্ট মিনিটে গিয়ে কোনো নতুন চ্যাপ্টার ধরিনি, কি যেগুলো জানতাম ডিআইগুলো চেষ্টা করতাম ওগুলো করার, বিকজ ডিআইটা কি হয় একটা করলে 5টা অঙ্ক মোটামুটি একটা, মানে এখন এটা না যে একবার ডিআইটা 4টা সলভ করলাম সব 5টাই হয়ে যাবে সেটা না, বাট চেষ্টা করতাম ওগুলো করার। ক্রিটিক্যাল রিজনিংটা খুব করেছি মেন্সের জন্য, কারণ ওটাই বাঁচিয়ে দেয় বেসিক্যালি লাস্টের দিকে। এসবিআইতে তো তাই হয়েছিল, এসবিআইতে রিজনিং মানে করার মতো সেরকম কিচ্ছু পাচ্ছি না, তখন ওই ক্রিটিক্যাল রিজনিং বোঝা 7টা না 8টা শুধু ক্রিটিক্যাল রিজনিংই করেছি। এবার সেটাও একটা ব্যাপার হচ্ছে যে ওটা একটু সাবজেক্টিভ ব্যাপারটা, তো ওটা লাগতেও পারে নাও লাগতে পারে, সো একটু বুঝে রিস্ক নিয়ে, কারণ হ্যাঁ 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 স্টেটমেন্ট, তো ওর মধ্যে কয়েকটা যেমন বোঝা, যেমন কোর্স অফ অ্যাকশনটা ওটা বোঝা যায়, লজিক্যালি করা যায়, কিন্তু ওই অ্যাজাম্পশন ইনফারেন্স ওইগুলো কোনটা ইমপ্লিসিট কোনটা এক্সপ্লিসিট ওটা আমি যা ভাবছি এক্সামিনারে নাও মনে হতে পারে, তো ওইটা একটু রিস্কি ব্যাপারটা। কিন্তু কি যেহেতু বাকিগুলো একটু গন্ডগোল লাগছে সেই জন্য ওটাকে অ্যাটলিস্ট বুঝে কিছুটাই মানে বড় মেথড টু দ্য ম্যাডনেস একটু খুঁজে যে কি দেখে ওরা কাজটা করছে। তবে স্যারও ক্লাসে করানোর সময় একটা বলে দিতেন যে একদম ডেফিনেট কোনো স্টেটমেন্ট যদি থাকে সেটা দরকার নেই, কারণ বলা যাচ্ছে না। তো এরকম একটা ছোটো ছোটো ট্রিক্স দিয়ে ওরকমভাবে ক্রিটিক্যাল রিজনিংটা খুব চেষ্টা করেছি করার। আর ম্যাথসে IBPS আর SBI দুটো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। IBPSটা ফার্স্ট ছিল, ফার্স্টে ম্যাথসটা আমাদের বেলায় ম্যাথসটা ডুয়েবল ছিল, বিকজ তার আগের বছর নাকি ভীষণ টাফ এসেছিল, সো লোকে খুব ভয় পেয়ে গেছিল যে এবার যদি হয় কী হবে। আর আমি তো একটা অ্যাকচুয়ালি ওটা চিন্তা করিনি যে মেন্সটা করতেই হবে বা ওরকম, আমার মানে মাথায় তখন কিছু চলে না, হলে হবে না হলে হবে, আমার মানে অতটা আমি চিন্তা করিনি তখন। তো আমার মনে হচ্ছে ঠিক আছে জানি কিছু অঙ্ক তো ডেফিনেটলি জেনে এসছি, একদম না জেনে আসছি না, তো কিছু একটা করবো গিয়ে। তো গিয়ে দেখলাম আমাদের ইয়ারে থ্যাঙ্কফুলি ম্যাথসটা ডুয়েবল ছিল, করার মতো ছিল। আমি 3-4টে মতো ডিআই করেছিলাম, আমার যতদূর মনে আছে ডিআই করেছি, নাম্বার সিরিজ করেছি, মানে ওগুলো ওটার একটাই কি যেটা আমার এখন মনে হয় যে আমি যদি আরও বেশি মেন্সের মক টেস্ট দিতাম সেইটা তাহলে হয়তো আরেকটু ফ্যামিলিয়ারাইজ হতো ব্যাপারটা কনসেপ্টটার সঙ্গে যে কীভাবে প্রত্যেকটা সেকশনকে ট্যাকেল করতে হবে। কিন্তু যেহেতু আমি মেন্সের মক টেস্ট দিইনি সেই জন্য মানে দিয়েছি খুব এন্ডের দিকে এসে, সেই জন্য ওখানে মানে ওটা হচ্ছে ওখানে যেগুলো পাচ্ছি সেগুলো করছি, ওটা অ্যাকচুয়াল কোনো স্ট্র্যাটেজি ছিল না আমার, যেটা ফিলিংসে কি স্ট্র্যাটেজিটা পুরো মাথায় গেঁথে গেছিল, মানে ঘুমের মধ্যে দিয়ে দিলেও আমি ওই একই ইয়েতে করতাম। তো সেইটা আমি বলবো যে যদি তোমরা পারো মানে এটা জাস্ট বাড়িতে ক্যাজুয়ালি একটু আগে থেকে মেন্সের মক টেস্টটা দিয়ে দিয়ে যে কীরকম হয় ব্যাপারটা, কারণ আরেকটা সমস্যা যেটা হয় কি যদি প্রথম দিকে সেকশনগুলো ভালো না হয় খুব বাজে একটা এফেক্ট পড়ে পরের সেকশনে, তখন মনে হয় যে না এটা তো হলো না। মানে যেমন SBIতে হয়েছিল প্রথমে রিজনিং আর ম্যাথস এত টাফ দিয়েছে যে অনেকে গিয়ে ইংলিশটা ধরিয়ে দিয়েছে, এখন মানে ওটা করলে তো আমার ওভারঅল চান্সটাই চলে যাচ্ছে। তো ওইটা কি একটু আগে থেকে মক টেস্টটা দিয়ে ফ্যামিলিয়ারাইজ করা যে কিরম আসতে পারে। আর মেন্সের ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয়, আমি তো মানে এই ফার্স্ট টাইম দিলাম একটু বলা উচিত না হয়তো, বাট মেন্সের ব্যাপারটা হচ্ছে আমার জানা জিনিস আসতেও পারে নাও আসতে পারে, কিছু কিছু জিনিস ওখানে অনস্পট বসে ফিগার আউট করতে হবে যে কী ধরনের করছে। অনেক সময় নতুন টাইপের অঙ্ক দিয়ে দেয় বা নতুন টাইপের কিছু রিজনিং দিল যেটা দেখে ঠিক বুঝতে পারছি না, আগে কোনোদিনও করিনি। প্রিলিমসে মোটামুটি সব মানে স্যারের টাইপ যেরকম থাকে মক টেস্টে সেরকম থাকে, সব কমন থাকে, কিন্তু মেন্সেটা নাও হতে পারে, অ্যাটলিস্ট আমার মনে হয়েছে, যদিও আমার মেন্সের প্রিপারেশন টাইমটা খুব কম, সেই জন্য খুব কনসেপচুয়ালি মানে যেটাই করছো ভীষণ কনসেপচুয়ালি বুঝে বুঝে যে কেন হলো। বা রিজনিংয়ে যেগুলো থাকে স্যার অনেক নতুন টাইপের যে অঙ্কগুলো করায় মানে অঙ্কর টাইপটার থেকেও বেশি যে কীভাবে ফিগার আউট হচ্ছে জিনিসটা, যাতে যদি নতুন কিছু এসেও যায় ওটা ওখানে অনস্পট বসে ফিগার আউট করতে পারবো, কারণ টাইমটা থাকে মেন্সে, টাইম ইজ নট দি ইস্যু। বাট প্রবলেমটা হচ্ছে ওটা দেখে যদি আমি ঘাবড়ে যাই এটা তো আমি কোনোদিনও করিনি, তখন আমার টাইমটাও চলে যাবে।
রিজনিংটা আমার খুব একটা ভালো হয়নি আইবিপিএস, ম্যাথসটাই ইয়ে হয়েছে। তো ম্যাথসের ওটা ডুয়েবল ছিল, একটু আগে থেকে মক টেস্টটা দিলে ভালো হতো, আরেকটু ভালো অ্যাটেম্প, আরেকটু ভালো মার্কস আসতো তাতে। কারণ হতো মানে অনেকেই খুব ভালো নম্বর তুলেছে, আমার 21 এসছে, তো এটার থেকে অনেক বেটার হতে পারতো, কারণ ছিল পড়ার মতো জিনিসটা ছিল। আর রিজনিং তো বললাম, রিজনিংটা ওই ক্রিটিক্যাল রিজনিংই করেছি। আমাদের বলে আই থিঙ্ক ডিরেকশন এসেছিল, কি এসেছিল, ওরকম একটা কিছু কমন ছিল, বাকি আমার খুব একটা কমন আসেনি। তো ওইগুলো তো যেরকম স্যার করায় যে কোডেড ডিরেকশন, ব্লাড রিলেশন, খুব পড়ে মানে ওটা একটা কি ভুল হবে, কোডেড গুলোতে গিয়ে প্রথমে কোডটাই ডিকোড ভুল করলাম, তারপরে সেটা থেকেই করে যাচ্ছি। তো আমি যেটা করতাম, কোডটাকে আগে পুরো খাতায় লিখে নিতাম, করে কোডটা ঠিক মতো করেছি কিনা সেটা চেক করতাম, করে আর কোয়েশ্চেনটা দেখতাম না, পরপর খাতায় করতাম, আর সব লিখে রিজনিং এ স্পেসিফিক্যালি রিজনিং এর কোনো জিনিস ওই মাথায় মানে মেন্টালি দেখে নিলাম, করে নিলাম, ওটা আমি করতাম না, কারণ আমার ভুল হতো। তো আমি পুরো সব কিছু ইনফরমেশনটা পুরো খাতায় লিখে নিতাম, করে ইনফরমেশনটাকে চেক করতাম ঠিক লিখেছি কিনা, তারপরে প্রসিড করা। যেমন ডিরেকশনগুলো কোডেড থাকে, সিম্বল দিয়ে করে দেয়, তো ওটা পুরো ওই কম্পাস মতো এঁকে সিম্বলটা এঁকে প্রত্যেকবার কোনোদিনও গেছে ওইভাবে যে না আমি তো মনে আছে করবো, কোনোদিনও করিনি, সব ইনফরমেশনটা লিখে করেছি। এবার ম্যাথস রিজনিং এটা হলো, ইংলিশটা অ্যাজ সাচ আমি প্রিপেয়ার করিনি কোথাও থেকে, মানে কোনো বইও ফলো করিনি, কোনো ইউটিউব ক্লাসও ফলো করিনি। আমার ইন জেনারেল আমি বললাম আমার বই ফই পড়তে খুব ভালো লাগে, তো আমি ওই রিডিং হ্যাবিট আমার একটা ছোটোবেলা থেকেই ছিল, সেই জন্য অ্যাজ সাচ মানে প্রিপারেশন করতে লাগেনি আমার। যেটা লেগেছে সেটা হচ্ছে যেহেতু আমার বই পড়ে ইংলিশ শেখা, সেই জন্য গ্রামাটিক্যাল রুলস আমি সেরকম কিছু জানি না, তো ওই পার্টটা আমার মানে খুব বেশি আমি রিলাই করতাম, মক টেস্টগুলো দিতাম, এবং মক টেস্টের এরারগুলো কি দিচ্ছে, এরার তো যখন প্রচুর ভুল হতো, প্রথম দিকে যখন করতাম তখন খুব অফেন্ডেড হয়ে যেতাম নিজের উপর, যে আমি ভাবি আমি ইংলিশে ভালো, বাট আমি পুরো ভুলভাল করছি। তো ওটা হচ্ছে এরারগুলো কীভাবে হচ্ছে। প্যারাজাম্বলটা আমি বলবো যদি ইজি না আসে তাহলে ওটা ছেড়ে দেওয়া, কারণ ওটা খুব ভুল হয়। অ্যাটলিস্ট মক টেস্টে তো প্যারাজাম্বল কিছু একটা আমি লিখতাম, ওরা কিছু একটা আনসার দিত, সো একটু বাট মানে মক টেস্টে প্যারাজাম্বলগুলো কীরকম একটা দেয় যেটা মেলে না, পরীক্ষাতে প্রিলিমসে কিন্তু প্যারাজাম্বল নিয়ে অসুবিধা হয় না, খুব অবভিয়াস কানেক্টার্স থাকে, খুব দেখে লজিক্যালি একটাই আনসার বেরোবে, ওটাতে কোনো ডিফারেন্স কিছু হয় না। বাট মেন্সে তো সেরকম হয় না, মেন্সে হচ্ছে যে খুব শিওর না হলে ওইগুলো একটু অ্যাভয়েড করা। আর বাকি ভোক্যাব নিয়ে আমি সেরকম আমার পড়তে লাগেনি, বিকজ আমি বললাম আমি বইটা খুব বেশি পড়ি। সো মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা মানে তোমাদের নাও মানে হয়তো তোমাদের স্যুট নাও করতে পারে। যেহেতু এখন অগাস্ট মাসের আগে তো ব্যাংকিংয়ের কোনো এক্সাম নেই, যদি মনে হয় একটু জাস্ট এমনি রিডিং করে কি হবে, মানে নিউজ যেরকম পড়ছো, এডিটোরিয়াল যেরকম পড়ছো সেটা তো থাকে, বিকজ এডিটোরিয়ালে কি একটা খুব স্ট্যান্ডার্ড ইংলিশ থাকে, খুব ভালো ওয়ার্ডস থাকে, বাট জাস্ট ফর লাইট রিডিং যদি কোনো শর্ট স্টোরি পাও সেটা একটু পড়ে তাতে কি হয় ওয়ার্ডগুলো কনটেক্সটে মনে থাকে, যে আলাদা করে ভোক্যাব মুখস্থ করতে হবে না, কারণ ভোক্যাবের তো কোনো শেষ নেই, পুরো এন্ডলেস লিস্ট পড়ে যাওয়া যায় সিনোনিম অ্যান্টোনিম। তো ওটা কি হয় যে স্টোরি যদি কিছু পড়ো একভাবে একটু রিল্যাক্সেশন হবে, ভালো লাগবে পড়তে। আর রিডিং স্পিডটা খুব বাড়ে ওটাতে, মানে রিডিং কম্প্রিহেনশনে যেমন অনেক সময় যদি একবার দুবারও পড়তে হয়, সেটা অনেক সময় টাইমের জন্য পড়ে ওঠা হয় না, কারণ অনেক বড় বড় থাকে আর একটু কমপ্লিকেটেড থাকে ব্যাপারটা। কিন্তু তোমার যদি মানে স্টোরি পড়ার একটা অভ্যেস থাকে, তোমার দেখবে মানে পড়তে পড়তে অটোমেটিক মনে হবে আচ্ছা হ্যাঁ কী বলছে বুঝতে পারা যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যেতে পারবো, রিডিং স্পিডটা বাড়ে। আর ভোক্যাবে সত্যি খুব হেল্প হয়, আমার তো খুবই হেল্প হয়েছে, আমার পুরো ইংলিশটাই বই পড়ে শেখা, মানে আর কিচ্ছু না, মানে ছোটোবেলা থেকে বই পড়তাম ওইটুকু। তো এবার সেইটা যদি মনে হয় তাহলে একবার ট্রাই আউট করে দেখতে পারো, যদি স্টোরি বুকস পড়তে ভালো লাগে, 10-15 মিনিট বেশিও না, জাস্ট পড়ে কি বলার চেষ্টা করছে, খুব হেল্প হয় ইংলিশ আমার মনে হয়। কারণ ওটাতে কি হয় মানে আমি যখন প্রিপেয়ার করেছি, আমি ইংলিশের জন্য কোনো প্রিপারেশনই নিই, আমি জাস্ট মক টেস্টটা দেখতাম, অ্যানালাইজ করতাম, আর গ্রামারটা খুব ভালো করে দেখতাম, বিকজ ওটা একটা তো স্টোরি বুক করা হয় না ওইভাবে। কিন্তু ওটাতে আবার কি হয় মানে স্টোরি বুক যদি একটু ভালো রাইটারের পড়ো, তাহলে তুমি দেখে বুঝতে পারবে যে যদি কোনো গ্রামাটিক্যালি ভুল থাকে সেন্টেন্স পরীক্ষাতে, ওটা তোমার চোখে পড়বে। তা আমার খুব হতো, মানে আমি এক্সাক্ট হয়তো রুলটা বলতে পারবো না কি জন্য বলেছি, কিন্তু চোখে পড়ে। তো কিন্তু ওটার উপর রিলাই করে যাওয়া নাই ভালো, ওটা একটু মক টেস্ট দিয়ে বারবার করে, যে মক টেস্টে কী হতো আরও, যেহেতু আমি মক টেস্টে দিতাম মোটামুটি অনেকগুলো মক টেস্ট অ্যানালাইজ করলে না, ওটা মানে পিন পয়েন্ট করা যায় যে ওরা এইখানটা এরারটা দেয়, এই টাইপের জিনিসে কনফিউজ করে দেয়, তো ওইটা দেখতে হবে। কয়েকটা রুল থাকে, এভরির সঙ্গে কী হবে, মাছের সঙ্গে কী হবে, কোথায় মাছ কোথায় নেই, ওই টাইপের ওগুলো খুব ন্যারো ডাউন করে। তো ইংলিশ এটা গেল। আর জিকে তো ছেড়েই দিলাম, জিকেতে আমি আইবিপিএস এ কম করেছিলাম, বেশি অ্যাটেম্প করেছি, এসবিআইতে প্রচুর পড়েছিলাম, কম অ্যাটেম্প করেছি, সো এটার কোনো কোরিলেশন আমি পাইনি। আমার মানে প্রচুর পড়েছি তাতেও অনেক খুব মানে
কম পেয়েছি। এবার আরও একটা কি হতো, মানে পড়ে গেলাম, ওখানে গিয়ে ওরা প্রচণ্ড ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দেবে, খুব মানে আইদার ইউ নো অর ইউ ডোন্ট, মানে ওরকম গেস মারার মতো খুব কম কোয়েশ্চেন থাকে। তো ওইটা যদি আমি এক্সাক্ট না রিকল করতে পারি তাহলে তো আমি আনসার দিতাম না। একটু রিস্ক নিতাম জিকেতে, ওই জিকেতেই একমাত্র আমি একটু রিস্কটা নিতাম যে মোটামুটি হয়তো আচ্ছা মনে হচ্ছে তখন করে দিতাম, কারণ না হলে অ্যাটেম্পটা মানে একদম শিওর শট অ্যাটেম্প হয়তো 6-7 গিয়ে আটকে যাবে। তো ওটার রিস্ক মানে এডুকেটেড রিস্ক আর কি, যে আচ্ছা এটা মনে হচ্ছে করেছি, একটু ভাষা মনে পড়ছে, তখন যদি মনে হয় একটা দুটো আমি করতাম আর কি। তো লিখে পড়তাম জিকেটা, তাতে বেনিফিট হয়েছে, কিন্তু যতটা আশা করছিলাম ততটা ভাবি। আর খুব বেশি মানে আমার একটা ইয়ে ছিল যে আমি যেহেতু আমার মেমোরির উপর আমি খুব একটা রিলাই করি না, সেই জন্য খুব বেশি পিছনে যাইনি। মানে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, নভেম্বরটা খুব ভালো করে পড়া, এবং খুব ভালো মানে চোখ বন্ধ করলেও মনে হচ্ছে না ওইসবই মাথায় ঢুকছে। মানে মা কিছু একটা কথা বললে আমার মনে হলো ওখান থেকে আমি ওদিকে চলে গেলাম, পুরো জোন আউট করে গেলাম, মা বলে যাচ্ছে আমি ভাবছি হ্যাঁ ওটাতে এটা করেছিলাম, মানে ওই লেভেলের নভেম্বরটা। কারণ প্রচুর কোয়েশ্চেন ওটা থেকে আসে। আইবিপিএস নভেম্বরে হয়েছিল, অক্টোবর থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে, ডিসেম্বরে হয়েছিল এসবিআইটা, নভেম্বর থেকে প্রচুর এসছে। তো আমি শুনেছিলাম ক্লার্কও তাই হয়েছে, জানুয়ারি থেকে প্রচুর এসেছিল বেশি। তো মানে লাস্ট মান্থটা খুব ভালো করে, তার আগের মান্থটা একটু কম, অতটা বেশি রিভাইজ না করলেও ঠিক আছে, আর তার আগের মান্থটা মোটামুটি ওভারঅল। এবার খুব ফ্যাকচুয়াল করে নাম মনে থাকলেও যেগুলো থাকে না কোনো বই, যেমন আমার যে ইন্টারেস্টের বই, আমার বইয়ের অথর মনে থাকতো, তো ওই ধরনের ইনফরমেশনগুলো আমি খুব পিছনে যাইনি, কারণ আমি মনে রাখতে পারতাম না। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার অতটা আমি মনে রাখতে পারতাম না, লিখে পড়লেও মনে রাখতে পারতাম না। তো এই হচ্ছে জিকেটা। এবার পিওতে যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমি বলবো ভীষণ স্কোরিং পার্ট, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। এবং ডেসক্রিপটিভ ইংলিশ যদি ঠিকঠাকভাবে তুমি করে আসো তাহলে ভালো নম্বর না, কারণ তো কম্পিউটারের সেটিং হয়, মানে মোটামুটি রিলায়েবলি ওখানে অনেকটা মার্কস উঠে যাবে। সেই জন্য কি আগে থেকে যদি কারোর মানে সেরকম এক্সপিরিয়েন্স না থাকে কিবোর্ডের, আগে থেকে একটু ক্যাফেতে গিয়ে হোক, বা ক্যাফে হচ্ছে বেস্ট, বিকজ ওদের কিবোর্ডগুলো এক্স্যাক্টলি কম্পিউটার সেন্টারের মতো থাকবে, তো ওখানে গিয়ে একটু প্র্যাকটিস করা। অনেকের আমি শুনেছি যে ওয়ার্ড লিমিটে পুরো যেতে পারে না, বিকজ স্পিডটা কম, আর ওইখানে ডেসক্রিপটিভ এরকম শুরু হচ্ছে হঠাৎ করে পুরো শান্ত, তারপর যে ডেসক্রিপটিভ স্টার্ট হলো পুরো ঘন করে বাসে থাকে, তো সবাই তখন টাইপ করছে। এবার মনে হয় যে ব্যাপারটা লেখাটা তো খুব সোজা, কারণ খুব ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে না, কিন্তু হট করে অনস্পট মনে হচ্ছে কি বলবো, মানে যেটা দিয়েছে কি এক্সাক্ট সেন্টেন্সটা কি লিখবো, আমার হতো আমার মানে ওটাতে থাকে ধরো একটা লেটার লিখতে হবে, একটা এসে লিখতে হবে, 3টে করে অপশন থাকে দুটোরই, এটাতে 3টে এটাতে 3টে, তোমাকে দুটোই সিলেক্ট করতে হবে একটা করে। এবার ইউজুয়ালি লেটারটা আমি যেটা লিখতাম সেটা হচ্ছে আইদার লেটার টু দি এডিটর, আর আরেকটা হচ্ছে আমি বলছি এক্সাক্ট বলছি আইবিপিএস আই থিঙ্ক আমি লিখেছিলাম যে লেটার টু দি এডিটর, যে গভর্নমেন্ট যে হসপিটালসগুলো আছে সেখানে সাপ্লাইজের খুব বাজে অবস্থা, বা খুব ওয়েল স্টক না, ওয়েল ফান্ডেড না, তো সেটা নিয়ে একটা কমপ্লেন, যে কমপ্লেন না মানে ইফ ইউ কুড রেজ দি ইস্যু, এরকমভাবে একটা লেটার। আর আরেকটা হচ্ছে লেটার টু দি ব্যাংক ম্যানেজার, সেটাও খুব কমন, লোকে মেইনলি ওটাই লিখতে সাজেস্ট করে, খুব বেশি স্পেসিফিক্স তো দিতে হবে না। এখন আমার যেটা প্রথমে একটা মিসকনসেপশন ছিল যে তাহলে কি আমাকে ব্যাংকিংয়ের অনেক কিছু করে যেতে হবে, যে এটায় কত নাম্বারের কার্ড দেয়, এটাতে কি থাকে, তো ওইটা একটা আলাদা, ওটা কিচ্ছু লাগে না লিখতে, মানে ওটা ভুলভাল দিলেও কিছু ম্যাটার করবে না, কিন্তু তোমাকে মানে একটা ফরম্যাটটা মেনটেন করতে হবে, সো ওটার জন্য আলাদা করে পড়তে কিছু হয় না। তো ব্যাংক ম্যানেজারকে লিখতাম, আমি এসবিআইতে কোথায় লিখেছিলাম যে আমাদের কলেজ ক্যাম্পাসে এটিএম মেশিনটা খারাপ হয়ে গেছে, ইফ ইউ কুড ফিক্স দ্যাট। খুব সিম্পল। কি ইম্পর্টেন্ট লেটারের জন্য, এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ আমার এই ভুলটা হয়েছে বলে। আইবিপিএস এ ওটা ফার্স্ট আমার এক্সাম ছিল, মেন্সের ফার্স্ট ডেসক্রিপটিভ এক্সাম ছিল, তো 25 মার্কস থাকে। আমি ভেবেছিলাম আমার ইংলিশটা ভালো, এখান থেকে আমি একটা ফাটিয়ে নম্বর তুলে নেবো, ব্যাস ওটা আমার এক্সপেকটেশনটা ওটা ছিল, এটা লিখে দেবো আমি। এবার যেহেতু ফার্স্ট এক্সাম, কীভাবে ইন্টারফেসটা কাজ করে আমার কোনো আইডিয়া ছিল না, তো লেটারের ফরম্যাটটা একদম ভালো করে মুখস্থ করে রাখবে, কোনো যেন ভুল না হয়, ওটাতেই নাম্বারটা কাটবে, কন্টেন্ট যা খুশি হোক, ফরম্যাট যদি ঠিক না থাকে ওটাতে নাম্বার কেটে দেবে। তো আমার কি হয়েছিল, আমি পুরো লিখেছি, লেখা শেষ হয়ে গেছে, আমার টাইপিং স্পিড ভালো, তো আমার পুরো শেষ হয়ে গেছে। এবার হঠাৎ করে আবার বেশি পাকামো, আমি কোয়েশ্চেনটা পড়ে আমার মনে হয় যে এখানে যাকে আমি অ্যাড্রেস করেছি সেটা হয়তো ভুল হয়েছে, ওখানে কিছু একটা ফিক্স করতে হবে। এগুলো দরকার নেই করার, আমি কেন বলছি দরকার নেই, পরে বলবো না, কোনো দরকার নেই, বাট ওই অ্যাজ ইউজুয়াল বেশি টাইম রয়েছে, গিয়ে বলো এখানে একটু টুইক করলে ভালো হতো। এবার আমার আইডিয়া ছিল না, আমি গিয়ে একদম মানে লেটারের ফরম্যাটের প্রথম যেখানে অ্যাড্রেস করতে হয় সেই পার্ট, হ্যাঁ 2 এর যে পার্টটা একদম ফার্স্টে লিখছি, তো ওইখানটা গিয়ে ব্যাক স্পেস মেরেছি যে ঠিক করবো,
পুরো উড়ে গেছে। আমি দেখছি তখন 5 মিনিট বাকি, আলাম এটা আমি কি করলাম, পুরো ফুল প্যানিক মোড। এবার প্যানিক মোডে তো আরোই শাটডাউন করে দেয় সিস্টেমটা। আর আমি ভাবছি আমার এখান থেকে নম্বর তুলতে হবে, কারণ আমি জানি আমি রিজনিংটা খুব একটা ভালো করিনি। আর তখন মানে ম্যাথসটাও কিরকম করেছি নট শিওর, করেছি এবং অ্যাকুরেটলি করেছি এটা জানি, কিন্তু ওটা এনা হবে কিনা আমি জানি না। তো আমি তখন ভাবছি কি করবো, এসেটা থ্যাঙ্কফুলি শেষ হয়ে গেছিলো। আর আমি সবসময় মানে একটু তাড়াতাড়ি টাইপ করি, আমি চেষ্টা করতাম যে মোটামুটি ঠিক এক্সাক্ট যে ওয়ার্ড লিমিটটা দেওয়া আছে ম্যাক্সিমাম তার থেকে -1 কি 2 স্টপ করে দেওয়া, ঠিক আছে। একটু বেশি লাস্টে যদি মনে হয় একটু শর্ট পড়ছে, একটু আর একটু একটা দুটো অ্যাডজেক্টিভ অ্যাড করে দিয়ে একটু বাড়িয়ে দিয়ে, মানে তাতে কি ওইখানে স্কোরটা ম্যাটার করে যে কত ওয়ার্ড লিমিটে তুমি লিখছো। তো এসেটা কমপ্লিট হয়ে গেছে। লেটারটা ওর হচ্ছে মানে কোনো রকমে ওইখানটা ভুল হয়েছে, ওখানটা তাড়াতাড়ি করতে গিয়ে হয়েছে লেটারে অ্যাড্রেসে পুরো অ্যাড্রেস লিখিনি, শুধু কলকাতা বলে বাকিটা ছেড়ে দিয়েছি। বিকজ বাকি যদি আমি কলকাতার উপর একটা অ্যাড্রেস লাইন অ্যাড করতে দিতাম নিচটা আমার পুরো ডিলিট হয়ে যাচ্ছে, তো ওখানটা পুরো গেছে। এবার আরো কি হয়েছে, প্যানিক মোডে যেটা একজন ভুলও করেছে, আমার সামনেই যে ছিল সে পুরো লেটারটা টাইপ করেছে, ওরা লাস্টে সেভ করেনি। স্বাভাবিক, ওটা তো কাউন্ট হবে না। এবার ও যখন পরীক্ষা সাবমিট হয়ে গেছে ও তখন বলছে এটা কি সেভ করতে হতো। এখন এগুলো খুব ভ্যালিড কোয়েশ্চেন, মানে বাড়িতে মনে হয় কি যে না এটা তো করতেই হবে, ওইখানে যখন সবাই টাইপ করছে প্রত্যেকে বলছে হ্যাঁ র্যাপ আপ হয়ে গেছে এই হয়ে গেছে, হঠাৎ করে মাথা কাজ করতে শুরু করে, মানে আমরা কি করবো কি করবো। তো ওইটা হচ্ছে সবসময় মানে একটা সেফ ইয়েতে থাকার জন্য যেটা এসবিআই আমি করেছিলাম, ওটাতে 50 মার্কসের ছিল এসবিআই, কারণ ওটা খুব ওয়েটেজ থাকে। ওটা ঠিকঠাক করলে আই গেস, আমি ওটা তো ইন্ডিভিজুয়াল মার্কস আমি বলতে পারবো না, বাট ওটা আমার খুব ভালো গেছে আমি জানি। মানে একদম 2 মিনিট কি 3 মিনিট আগে স্টপ, আমি আর কোয়েশ্চেন করিও নি যাতে আইবিপিএস এর ভুলটা না হয়। ইনফ্যাক্ট আমি ওই একটা প্যারা করে লিখেছি, চেক করেছি, ছেড়ে দিয়েছি, তারপর আমি আর ব্যাক করিনি, কারণ কোথায় কি করবো পুরো মনে বেরিয়ে যাবে, আমি ওই রিস্কটা নিইনি। আর পুরো যতবার টাইপ করছি সেভ করেছি, যতবার টাইপ করছি সেভ করেছি, হট করে যদি কিছু গন্ডগোল হয় আমার ওটা সেভ থাকবে। সো ডেসক্রিপটিভটা পিওতে খুব ম্যাটার করবে, ওটা আগে থেকে চেষ্টা করবে যেন টাইপিং স্পিড যদি কারোর ভালো না থাকে আগে থেকে টাইপিং ইয়ে করবে, কারণ ওটা খুব বড় অ্যাসেট। ওইখানে হঠাৎ করে যদি একটু নার্ভাসও লাগে তাড়াতাড়ি করে টাইপ করে দিতে পারবে। হয়তো মানে আমার যেটা হয় মানে সময় লাগছে একটু চিন্তা করতে যে কিভাবে এক্স্যাক্টলি সেন্টেন্সটা ফ্রেম করবো। আমি মানে ইন জেনারেল আমার বাড়িতে কম্পিউটার নেই, তো এমনি মানে 10 থাকাতেই বলছি। না 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 লাগবে না, ওটা ম্যাটার করে না। মানে আমি করতে পারো, অবভিয়াসলি ভালো নম্বর পাবে, কারণ তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে আমি অনেকে দেখেছি লোকে 25 এ 22ও পেয়েছে। তোমার ওটা বিশাল মানে মার্জিনটা বিশাল চলে আসবে, ওটাকে করতে পারো, বাট অতটা ডিটেলস লাগবে না ওখানে, কারণ ওরা কন্টেন্টটা অ্যাসাচ করে চেক করে না, শুধু গ্রামারটা খুব ভালো করে খেয়াল রাখতে হয়। স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, স্পেলিং একটা যেটা আমার মনে হয় খুব গন্ডগোল হয়, যেহেতু আমরা খুব মোবাইলে লিখে অভ্যস্ত, অটো কারেক্ট হয়ে যায় বলে মাথার মধ্যে ফুল স্পেলিংটা সবসময় কনসেপ্টটা থাকে না। তো সেইটা একটু প্র্যাকটিস করবে যাতে ফুল ওয়ার্ডটা লিখে যাতে ভুল স্পেলিং লিখলেও যেন কারেক্ট হয়ে যায় জিনিসটা, মানে মাথার মধ্যে যে না এটা ভুল লিখছি। তা থেকে মানে তোমার কাছে টাইম আছে না, তুমি ওই ওয়ার্ডটা না লিখে অন্য কোনো ওয়ার্ড লিখে, যেটা একটা সিম্পল স্পেলিং করতে পারো, কিন্তু মানে লিখে লিখে প্র্যাকটিস করার থেকে আমি বলবো টাইপিং স্পিডটাকে বেশি জোর দেবে। কারণ লিখে নিতে তারপরে না 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 লাগবে না, এটা পরে অনেকে করতে পারে। এখন মানে অনেকের আমি স্ট্র্যাটেজি ভিডিওতে দেখেছি যে জিকেটা যেহেতু হয়ে যাচ্ছে তখন ওই রাফ শিটটাতে তুমি পুরো লিখে নিবে। এখন যদি তোমার সেটা হয় তাহলে আমি বলবো যে তুমি মানে মোটামুটি মাথা থেকে স্ট্রাকচারটা বার করে নেবে যে প্রথমে 2টা লিখবো, তারপর ডেটটা লিখবো, অনেকে এটা ভুলে যায় ডেটটা লিখতে বা এটা হট করে মিস হয়ে যেতে পারে। ওটা একটা মাথার মধ্যে একটা মেন্টাল রিমাইন্ডার দিয়ে নেবে যে বা লিখে নেবে, যেটাই সুবিধা হয়, যে এটার পর এটা লিখবো, ওটার পর এটা লিখবো, এখানে আমার কন্টেন্টটা থাকবে, এখানে আমি সাইন অফ করবো পুরো। এবার কন্টেন্টটা তো তুমি যতক্ষণ না কোয়েশ্চেন আসছে বুঝতে পারবে না, তো কন্টেন্টটা যেটা করতে পারো সেটা হচ্ছে যে লেখার আগে একটা রাফ স্কেচ করে নেবে যে কি কি জিনিস আমি অ্যাড্রেস করতে চাইছি। তাহলে কি হবে, তোমার যদি ওটাতে একটু টাইমটা চলেও যায়, তুমি যখন লিখবে তোমার টাইপিং স্পিডটা প্র্যাকটিস করে গেলে তোমার সময় লাগবে না। কারণ ওইটাতে মানে এটা আমি এতবার করে কেন স্ট্রেস করছি, কারণ এসবিআইতে 50 মার্কস থেকে ডেসক্রিপটিভে 40 মার্কস থেকে ইংলিশে 90 মার্কস এখান থেকে চলে আসে। ইংলিশটা ভালো হলে কি তোমার এখানে অনেকটা বেশি বুস্ট হচ্ছে মার্কসটা, মানে তোমার ওইটায় চিন্তা করতে হবে না যে এই দিকটা যদি একটু গন্ডগোল হয় ওটা খুব একটা বেশি, মানে ওই দিকটা থেকে তুমি অনেকটা সাপোর্ট পাবে। তো এসবিআইতে আমি বললাম আমি ওই আইবিপিএস এর ভুলগুলো করিনি। আর তারপরে লাস্ট হচ্ছে ইন্টারভিউ। এখন ইন্টারভিউয়ের ব্যাপারটা হচ্ছে যদি আগে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থাকে, আমার ছিল না, বাট আমার ফর সাম রিজন আমার টেনশন হয়নি, বিকজ মানে প্রথমে এসবিআইতে গেছিলাম, এসবিআই এত সুন্দর ভিউ, সুন্দর নদী বইছিল,
হচ্ছে, ওখানে ব্রিজ রয়েছে, আমি ওসব দেখতে ভালো লাগছে। মানে এসবিআই বিল্ডিংটা ভীষণ মানে ভীষণই সুন্দর একটা হিস্টোরিক বিল্ডিং। তো এইচোতে, হ্যাঁ, সমৃদ্ধি ভবনে, ওই স্ট্যান্ড রোডের ওখানে খুব সুন্দর। আর লোকে এত হেল্পফুল, মানে প্রত্যেকটা তুমি একজন ধরো তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাচ্ছ, স্যার তোমাকে বলবে ভালো হবে, অল দ্য বেস্ট। তুমি জিডিতে যাবে, স্যার ওখানে বলবে খুব ভালো করেছো, পার্সোনাল ইন্টারভিউতে যাও, অল দ্য বেস্ট। মানে তোমাকে ওরা প্রত্যেক পরে পুরো চিয়ার লিডিং করতে নিয়ে যাবে। সেজন্য টেনশন নিও না। আমি মানে যদি না হয় আর কি করে, ওটা নিয়ে তো ভেবে লাভ নেই। কিন্তু যদি তুমি ঠান্ডা থাকো, ওরা তো দেখেই বুঝে যায়। যেমন এসবিআইতে আমি খুব চিল মাইন্ডে ছিলাম, ওখানে গেছি, আমাকে বসতেও দেয়নি, শুরু করে দিয়েছে কোয়েশ্চেন। তো মানে আমি লিটারালি ঘরে ঢুকেছি, আমাকে হাত করে বললো, মানে আমি ভেবেছিলাম প্রথমে ইন্ট্রোডাকশন দিতে বলবে, মাথার মধ্যে মোটামুটি একটা সেট ছিল। আমি জাস্ট চেয়ারের সামনে দাঁড়িয়ে বললো হ্যাঁ ইউ ক্যান সিট। মানে বসতে বলছে আচ্ছা এখানে হবিজে, পুরো ইংলিশে হয়েছিল, হবিজে তুমি ইন্টারন্যাশনাল রিলেশন ভালো লাগে তোমার, তুমি কি লিখেছো? প্রথমে মানে অলমোস্ট এটা তার ছিল, বলেছে কি লিখেছো, ইচ্ছা করেই করবে ওটা। বাট তারপরে আমি বললাম যে কেন ওটা আমার হবিজ, আমার কেন নিউজটা ভালো লাগে, এই লাগে। এবার তারপরে তুমি যদি বলতে শুরু করো, ওরা এমন করবে যেন ওরা তোমার থেকে কোনো ভালো ক্যান্ডিডেট দেখেনি। মানে ঠিক এরকম ভাবে মানে প্রত্যেককে করবে। মানে আমার প্যানেলে যতজন ছিল প্রত্যেকে বলেছে, মানে তোমার একটা করে ওয়ার্ড বলবে ওরা ইমপ্রেস হয়ে যাবে, তো ইচ্ছে করেই কাজটা করবে। একটু ডাউট দেওয়ার জন্য তোমাকে উল্টোপাল্টা মানে কোয়েশ্চেন করতে পারে, তুমি তো এই ফিল্ড থেকে এসছো, তুমি কি এখানে পারবে কাজ করতে, বা তোমার তো এটা মনে হচ্ছে নেই, তুমি কি এটা পারবে করতে, ওটা একটু দেবে। কিন্তু আবার কি হবে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, একজন যদি ওরকম কোয়েশ্চেনটা করে, আরেকজন আমার তোমার না তুমি খুব ভালো করেছো, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার খুব ভালো কনসেপ্ট আছে, তুমি করে যাও। ভীষণ ভুলভাল করলেও বলবে এটা, বিকজ ওদের মানে স্ট্র্যাটেজিটাই হচ্ছে যে তোমাকে একদম কাম ভাবে রাখে যদি, তাহলে তুমি কিভাবে রিয়াক্ট করছো। তো ওটা নিয়ে টেনশন নেবে না। আমার ওই ইন্টারভিউয়ের রুমের বাইরে যেখানে আমাদের বসতে বলেছিল, আমার সঙ্গে একটা মেয়ে ছিল, ও এত টেনশন হয়ে গেছে, ওকে দেখে আমি ভাবছি যে আমার কি এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি এত টেনশন নিচ্ছি না কেন। মানে ও পুরো একদম মানে পুরো মার্বেল স্ট্যাচুর মতো বসে গেছে। তো ওটা করতে যেও না, ওটা দরকার হবে না, বিকজ মানে দ্য পিপল আর ভেরি নাইস, মানে এভরিবডি, মানে একদম মানে যাকে তুমি জিজ্ঞেস করবে যে বাথরুমটা তো, সেও তোমাকে এত ভালো করে রিপ্লাই দেবে, তোমার মনে হয় যে বাবা আমি তো অলরেডি কোথায় পেয়ে গেছি চাকরিটা। তো সেই জন্য টেনশন নেবে না। আইবিপিএসও তাই করেছে, খুব ভালোভাবে ইয়ে দেবে, মানে ওরা অপরচুনিটি দেবে তোমার বলার। শুধু কি বেশি নার্ভাস হলে ওরা তোমার মুখে দেখতে পাবে, সেটাতে আবার আইবিপিএসে যেমন বলেছিল যে তোমার দেখে ভীষণ নার্ভাস মনে হচ্ছে, তুমি একটু বসো। এবার আমার অলমোস্ট এখন মনে হচ্ছে স্যার চাকরির ইন্টারভিউ, এটাতে তো নার্ভাস হবই, মানে এটা তো ন্যাচারাল একটা। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আর অবভিয়াসলি না সারাক্ষণ ব্যাক অফ দ্য মাইন্ডে ঘুরে, এটা না হলে তো আবার আগে পরের বছর, কারণ সব এক্সাম শেষ হয়ে গেছে। তো এগুলো তো আর বলা যায় না, না না স্যার ঠিক আছে করে খুব আস্তে আস্তে জিজ্ঞেস করবে, খুব কাইন্ডলি জিজ্ঞেস করবে। আনসার যদি না দিতে পারো ডাজেন্ট ম্যাটার, জিনিসটা হ্যাঁ জানি না, এবং ওটা মানে বেশিক্ষণ সময় নেবে না। যদি কিছু না জানো হ্যাঁ স্যার জানি না। তো ধরে নেবেন আমাকে একটা জিজ্ঞেস করেছিল, খুব মানে খুব বেসিক প্রশ্ন, এগুলো হয়তো আমার জানা উচিত ছিল, যেহেতু আমি লিখেছি ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপারটা, যে আমাকে রেমিটেন্সেস নিয়ে একটা কোয়েশ্চেন করেছে। তো আমাকে বললো যে ইন্ডিয়া রেমিটেন্সেস কত পায়, বা অ্যাজ ইউজুয়াল ফ্যাকচুয়াল ব্যাপার আমার মাথা থেকে সিট করে গেছে। স্যার আই কান্ট রিকল। তো বললো না না ঠিক আছে করে, যে চেয়ারম্যান যে একটু আগে আমাকে একটু তুমি কি পারবে না বলছি, বলো না না ঠিক আছে ইটস ওকে, আই থিঙ্ক ইউ নো করে, মানে উনি কনফিডেন্ট না না তুমি জানো, তুমি করে বলে দিল আনসারটা, তো সেটা থেকে প্রসিড করলো। সেই জন্য খুব রিল্যাক্সড একটা ভাবে করবে, আর ওটা রিফ্লেক্ট করবে। এবার কেন আমি বলছি কথাটা, বিকজ যদি একটু রিল্যাক্সড হবে একটা কনভারসেশন চালাতে পারো তুমি, অবভিয়াসলি ইন্টারভিউ তো ওটা খুব ভালো মার্কস দেওয়া। কারণ অবভিয়াসলি আমি কেন বলছি, বিকজ আমি এক্সপেক্ট করিনি, বাট আমার আইবিপিএস এর ব্যাক ক্যালকুলেশন করে দেখে আমার ইন্টারভিউতে 80 রয়েছে। তো আমার ওদিকে ছিল, আমাদের কাটাকুটি ছিল মেন্সে 63, আমার এখানে ছিল 88। ওখানে একটা 25 মার্কসের মার্জিন ছিল, আর এখানে 80। তো খুব বুস্ট হয়ে যায় মার্কসটা, মানে ওই ভয়টা পেতে হবে না। কিন্তু কি ব্যাপারটা, যেহেতু ইন্টারভিউতে কিরকম হবে ওটা তো বলা যায় না আগে থেকে, খুব বাজে এক্সপিরিয়েন্সও হতে পারে। বাজে এক্সপিরিয়েন্স অনেস্টলি স্পিকিং আমি অনেকের ভিডিও দেখেছি, বাজে এক্সপিরিয়েন্সটা নিজের রিয়াকশন থেকে হবে। ওরা চেষ্টা করবে সবসময় যে তুমি ঠিক থাকো, তুমি বলো, যদি এটা না জানো ওটা বলো, কিন্তু নিজে কি হয়, ও আমি তো উত্তর দিতে পারলাম না, তাহলে বোধ আমার মার্কসটা গেল। অনেকে পড়েছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারি, যে 5টা কোয়েশ্চেন করেছিল, আমি 3.5 উত্তর দিতে পেরেছি, তাহলে 1.5টা দিতে পারিনি, আমার তো মার্কস যাবে। এই ক্যালকুলেশন ওরা করবে না ওখানে বসে, কারণ না হলে আমার আইবিপিএসসি মার্কস আসতো না। কারণ আমাকে তো একটু কোয়েশ্চেন পেপারটা পড়েও নি, জাস্ট কথাবার্তা আমাকে জিজ্ঞেস করলো যে
তুমি গ্র্যাজুয়েশন কিসে করেছো, গ্র্যাজুয়েশনের পর তুমি কী করছিলে, তারপরে এটা কি তোমার ফার্স্ট টাইম, কী পরীক্ষা দিয়েছো, কী কী পরীক্ষা হয় ব্যাঙ্কিংয়ে, মানে অ্যাজ ইফ আমরা জানি না করে ব্যাঙ্কিংয়ের 6টা পরীক্ষা। তারপর আমি বললাম 6টা পরীক্ষা, তারপরে ম্যাডামের সঙ্গে কথা বলছে 6টা পরীক্ষা থাকে, তার 3টেতেই তো ইন্টারভিউ থাকে, আমার হ্যাঁ 3টেতেই ইন্টারভিউ থাকে। তো এইসব কথাবার্তা, এটা তো ফ্যাকচুয়াল ব্যাপার না, মানে এটা জাস্ট জিজ্ঞেস করছি। তারপরে আমাকে বললো যে এসবিআই এর, আমি বললাম এসবিআই তে কোয়ালিফাই হচ্ছে, বাকিগুলো হয়নি। বললো যে তাহলে এসবিআই তে জিডি কি হয়েছে সেটা তুমি জিডিটা আমাদেরকে আবার বলো। তো ওই জিডি টপিক নিয়ে, বাট এটা প্রেডিক্টেবল না, বিকজ ওই সেম নিয়েতে আমাদের হচ্ছিল যে পাঞ্জাব ন্যাশনালের যে ইউনাইটেড টাওয়ারে সেম দিন না আগে একদিন প্রচুর ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করেছে, যে কত ধরনের চেক হয়, কত ধরনের অ্যাকাউন্ট হয়। পরে আমি দেখেছি তো ট্রান্সক্রিপ্টগুলো দেয়, তো এটা তো তুমি জানো, তোমার ভাববে কি করবে, সেই জন্য চেষ্টা করবে যদি কিছু নাও জানো, খুব বেশি ভয় পেয়ে গিয়ে যেন ওটার মুখে চোখে ওটা রিফ্লেক্ট না করে। ঠিক আছে হয়নি জানি না, ইউর কাম আন্ডার প্রেশার, কথাটা যেভাবেই বলছো একটু দাঁড়িয়ে যাবে, একটু ভেবে বলবে, হাসবে, মানে ওই যেমন হট করে ঢুকে বললো না ইউ আর ভেরি টেন্সড, ইউ আর ভেরি, মানে তোমার মুখ চোখে দেখে বললো, তখন হেসে স্যারকে না ঠিক আছে আমি অলরেডি কমপ্লিটলি ফাইন। তো মানে ওরকমভাবে বললে কি, মানে ইট শোজ দ্যাট তুমি ওদের সঙ্গে কথা বলছো, মানে পরবর্তীকালে চাকরি পেয়ে গেলে তুমি ওদের সঙ্গে ইন্টারাক্ট করে করতে পারবে। তো ইন্টারভিউর ওপর খুব বেশি রিলাই করে যাও না, আমি বারবার তাও বলবো, বিকজ আইবিপিএস আমি একদমই শিওর ছিলাম না যে ইন্টারভিউতে কিরকম মার্কিং করবো, ওরা কোয়েশ্চেনগুলো খুব আনকনভেনশনাল করেছিল। সেই জন্য মেন্সটা সবসময় চিন্তা করবে যে মেন্সে একটা সাবজেক্টের উপর রিলাই করবে না, যে একটা আমি খুব ভালো ফাটিয়ে দেবো, ম্যাথসে আমি খুব ভালো, আমার বাকি লাগবে না। বিকজ আরও একটা প্রবলেম হচ্ছে আইবিপিএসে সেকশনাল নিয়ে থাকে, যদি কিছু গন্ডগোল হয় সেকশনালটা ওখানে চলে গেলে আরও খারাপ লাগবে। সো ওটাতে হচ্ছে কি, মানে যেমন ম্যাথসটা ডুয়েবল তুমি করে দেবে, এখন যদি ম্যাথসটা খুব টাফ আসে তাহলে তো কাট অফটাই ফল করে যাবে, তোমার তো মানে চিন্তা করে লাভ নেই। ম্যাথসটা দেখা গেল সরি একবার বলেছিলেন যে ম্যাথসটা এত টাফ এসছে 0 কাট অফ উঠেছিল, তাহলে তো চিন্তা করার দরকার নেই, কিন্তু যদি ডুয়েবল থাকে তাহলে তোমাকে করে আসতে হবে। সেই জন্য মানে ওটাতে কি হলো, আমার ভালো স্কোর ছিল ওখানে ম্যাথসে 21 আর ইংলিশে বোধহয় 34 না সামথিং এরকম কিছু একটা মার্কস ছিল। আর হ্যাঁ, তো ওইটাতে কি হয়েছে, দুটোতে তুলে দিয়েছে, জিকেতে বোধহয় 17-18 কিছু একটা ছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না, কিছু একটু রিস্ক নিয়েছিলাম, কিছু পড়ে গেছি, ওটা কমন থাকবে, মানে এমন কখনোই হবে না যে জিকেতে প্রচুর পড়েছে কিছু কমন পেলে না, কোনোদিনও হবে না সেটা, অন্তত রেলিভেন্ট জিনিস পড়ছো না। স্যার যে ওই পিডিএফগুলো পাঠাতেন, ওই কারেন্ট অ্যাফেয়ার্সই পড়তাম, আমি পড়তাম হচ্ছে ওই হ্যাঁ উইকলি ডেলি তো হতো না, যেগুলো চেষ্টা করিনি। আর মান্থলিটা দেখে খুব ভয় লাগতো, 300-350 পাতা আমি হারিয়ে যেতাম ব্যাপারটাতে, তো উইকলিটা চেষ্টা করতাম। আর উইকলিটা কি, মানে রিভাইজ করতেও সুবিধা হয়, 100 পাতা আছে, মোটামুটি একটা রুটিন যদি সেট করি 1-2 দিনের মধ্যে শেষ করে দেবো। আর আমি হ্যাঁ, তার আগে পুরো মনে রাখতে পারতাম না। আর ওই এমসিকিউটা নিতাম, কন্টেন্ট পিডিএফটা করতাম না, ওই উইকলি এমসিকিউ যেগুলো থাকতো টপ 60ও না, ওরা তো অনেক ফরম্যাটে বার করে, টপ 60 না, যে পুরোটার যে এমসিকিউটা সেটাই করতাম, কোয়েশ্চেনগুলো দেখতাম ওরা কোন জিনিসগুলোতে এমসিকিউর উপর ডিল করছে, সেটা তো মোটামুটি স্কোরটা ছিল। রিজনিং একটু কমে গেছে, আর যেহেতু আমি বললাম আমি আইবিপিএস ওই লেটারের গন্ডগোলটা করেছিলাম, ওটাতে আমার 15.5 হয়েছিল, সেটা অনেক বেশি উঠবে। ঠিকঠাক যদি করে আসে ওদের 20-22 আরামসে পেয়ে যাবে, তো ওটাতে একটা খুব বুস্ট করে, তাহলে কি হবে, মানে ওই যখন মেন্সের রেজাল্টটা দেখবে তোমার ওই অ্যাংজাইটিটা থাকবে না যে ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে, কারণ তুমি তো জানো না তোমার ইন্টারভিউ তোমার মধ্যে কি দেখেছে, কত সেলফ অ্যাওয়ার তো হওয়া যায় না। সেই জন্য চেষ্টা করবে যেন মেন্সে মার্জিনটা খুব বেশি থাকে, যতগুলো সেকশন ভালো করা যায়, কঠিন এলো তো ওটা তো আর হাতে নেই। সব বুঝে গেছে তো, তার জন্য এবার ভালো করে লিখে যেতে হবে আর পাস করতে হবে। আজকে মানে টেস্টগুলো যেটা নেওয়া হয় সেটা আমি পুরো স্যাটিসফাইড নেই, কিছুক্ষণ আগে চেষ্টা করবো, তার জন্য একদম পড়তে হবে। আর মানে রিকোয়েস্ট করছি কি খুব পড়তে হবে, মানে যত পড়ার টাইম, মানে যদি হয় 8 ঘন্টা তো মিনিমাম বলেছি, 10, 12, 14, 16, 18 একবার যদি মানে চাকরি লেগে যাচ্ছে তো 60 ইয়ার অবধি লাইফটা পুরো স্মুথলি থাকবে। আর যদি এখন যদি শান্তিতে থাকি তো 60 ইয়ার অবধি পুরো আসান থাকবে, জীবনই আসান হয়ে যাবে। তো দুটোই অপশন আছে, এখন শান্তি এখন অশান্তি। এখন অশান্তি যদি নিচ্ছি তো পুরো লাইফ শান্তি। তো তার জন্য আমরা সবাইকে বলছি যে খুব পড়তে হবে, আর মানে জি-জান লাগিয়ে দিন, একদম পুরো জি-জান লাগিয়ে দিন, যত ম্যাক্সিমাম পড়া যায়, আর দেখুন একদম স্মুথলি রেজাল্ট আসবে। আর ওর এক্সাম্পল তো আমি সব ব্যাচকে দিই, ব্যাচ অনেকবার বলেছি, বিকালে সব ব্যাচকে দিই, মানে পড়াটা একটু সিস্টেমটা সেটা আমি করতে গিয়ে অনেক কিছু মানে আমি নিজে অনেক কিছু দেখেছি যে হ্যাঁ মানে এভাবে করলে এভাবে হয়, এভাবে করলে এভাবে হয়, এভাবে করলে এভাবে, প্রচন্ড হেল্পফুল। নট অনলি দ্য মানে ক্লাসের পরে যদি কারো অসুবিধা হতো তো বসে একদম বাইরে বসে ডিসকাশন করা, তো বুঝিয়ে দিত, তারপরে বাড়ি যেত।
তো তার জন্য প্রত্যেক সময় একটু সবাইকে আছে রিকোয়েস্ট করছি খুব করুন, রেজাল্ট দিয়ে বেরিয়ে চলে যান, একদম মানে মনে হবে কি মানে এভারেস্টে চলে গেছি, এত খুশি লাগবে এট দ্যাট টাইম যখন যারা এই কমপ্লিট রেজাল্ট পেয়েছি। তো এবার যদি কোনো হেল্পও লাগবে, 4 নম্বর আছে আমার থেকে নিয়ে নিতে হবে, মানে মানে ফোন করলেও ডেফিনেটলি ও রেসপন্ড করে দেবে না। যতটুকু আমি জানি কি সি ইজ দ্য প্রচন্ড হেল্পফুল, মানে যেটা দেখেছি ব্যাচে বিগিনিং থেকে। তো তার জন্য যখন কি জরুরত লাগবে তো নাম্বার নিয়ে ওকে ফোন করলে প্রথম হেল্প করবে। ঠিক আছে, পড়ার একদম স্টার্ট করুন সবাই, আজ থেকে নতুন এনার্জি নিয়ে।